আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ তৌহিদুজ্জামান যশোর 2 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2024-25 অর্থবছরে জাতীয় বাজেটের উপরে বক্তব্য দেওয়ার সুযোগ দানের জন্য আমি আমার নির্বাচনী এলাকা ঐতিহ্যবাহী যশোর 2 চৌগাছা ঝিকরগাছাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি অসীম কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি আমার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক মনোনয়ন দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি বাজেট আলোচনার প্রাক্কালে গভীর ও বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার রূপকার, এদেশের আপামর জনসাধারণের স্বপ্নের দিশারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যবৃন্দ যারা কলঙ্কময় 1975 সালের 15 আগস্টের কালরাত্রিতে নৃশংসভাবে শহীদ হয়েছেন। শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি কেন্দ্রীয় কারাগারে শহীদ হওয়া বঙ্গবন্ধু সুযোগ্য সহচর 4 জাতীয় নেতাকে। গভীর ভালোবাসা ও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি সহ মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া অকুতোভয় সেনানীদের, যারা দেশ মাতৃকা সেবায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমি সকল শহীদানের জন্য মহান রব্বুল আলামিনের কাছে তাদের মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, আমি অবাক বিস্ময়ে এবং গর্বের সঙ্গে সংসদে আপনার সংসদ কার্যপ্রণালী বিধি, সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত, অপূর্ব মেধা এবং মনন দিয়ে অত্যন্ত দক্ষতার সাথে দেশে এবং বিদেশে বিভিন্ন সংসদীয় কার্যক্রম পরিচালনা উপভোগ করি। একই সাথে এই অধিবেশনে শ্রদ্ধেয় মেধাবী ও দক্ষ কূটনীতিবিদ মাননীয় অর্থমন্ত্রী অত্যন্ত সুরেলা এবং সুস্পষ্ট উচ্চারণে যে বাজেট স্বতঃস্ফূর্তভাবে মহান সংসদে উপস্থাপন করেছেন, সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, বাজেট হল সরকারের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার আর্থিক দলিল ও পাণ্ডুলিপি। মাননীয় অর্থমন্ত্রী 6 জুন 2024 210 পৃষ্ঠা যে বাজেট এই মহান সংসদে উপস্থাপন করেছেন, আপনি জানেন 7 জানুয়ারি 2024 সালে প্রতিকূল অবস্থায় এই জাতীয় সংসদের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ টানা 4র্থবারের মতো সরকার গঠন করে। সেজন্য এই প্রথম বাজেটের নির্বাচনী ইশতেহারকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, কর্মমুখী শিক্ষা এবং যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, সমন্বিত কৃষি ব্যবস্থার যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণ বৃদ্ধি করা, দৃশ্যমান অবকাঠামো বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা, নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও সুরক্ষা সেবা সুলভ করা, সার্বজনীন পেনশন স্কিম ব্যবস্থায় সকলকে যুক্ত করা, আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সাম্প্রদায়িকতা ও সকল ধরনের সন্ত্রাস রোধ করা, সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থার সুরক্ষা এবং চর্চা করা। বাংলাদেশের মানুষ অত্যন্ত বুদ্ধিদীপ্ত, সৃজনশীল ও পরিশ্রমী। 4র্থ শিল্প বিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে বিনির্মিত হবে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থা, যার ফলশ্রুতিতে 2041 সালে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বঙ্গবন্ধু সোনার বাংলা পরিণত করা হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, 2022-23 সালে জিডিপির গড় প্রবৃদ্ধি ছিল 6.7%, যা দেশজ উৎপাদনের মানদণ্ডে বাংলাদেশে বিশ্বের 33তম বৃহৎ অর্থনীতি। একই সময়ে দারিদ্র্যের হার 18.7% এবং অতি দরিদ্রের হার 5.7%-তে নেমে এসেছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে 73 বছরে। নিরাপদ পানি পাচ্ছে প্রায় 99% জনসাধারণ। স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করছে 97% মানুষ। শিশু মৃত্যুর হার প্রতি 1021 জন এবং মাতৃমৃত্যুর হার প্রতি লাখে 261 জন। বিদ্যুৎ খাতে 15 বছরে 6 গুণ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং সুবিধাভোগীর সংখ্যা 4 গুণ বৃদ্ধি পেয়েছে।
এ সময়ে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগ ও রেল অবকাঠামো খাতে আইসিটি পরিষেবায় অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত 1.5 দশকে সারা বিশ্বে বাংলাদেশ বিস্ময়কর প্রবৃদ্ধি অর্জন করেছে। সামাজিক সূচকে আমরা অভূতপূর্ব উন্নতি করেছি। ফলশ্রুতিতে 2026 সালে স্বল্প উন্নত দেশ থেকে আমাদের উত্তরণ ঘটবে। ফলে আমাদের অনেক বৈদেশিক অগ্রাধিকার, সেবামূলক সাহায্য, জিএসপি, প্রিফারেন্সিয়াল ট্যাক্স ইত্যাদি হ্রাস পাবে। সেজন্য শিল্প উৎপাদনে নতুন এবং উন্নতি প্রযুক্তি ব্যবহার, পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং কর্মীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। পণ্যের বৈচিত্র্যতা ও বহুমুখীকরণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার শ্রদ্ধেয় নেত্রী, ওনাকে জানাতে চাই, আমার প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য হিসাবে আমার নির্বাচনী এলাকা ঝিকরগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটা পরিত্যক্ত ঘোষণা হয়েছে। অনেক পুরানো বিল্ডিং। চৌগাছা উপজেলায় 100 বেডে উন্নীত হলেও সেখানে লোকবলের অভাবে সেটি এখনো চালু করা সম্ভব হয়নি। অনেক স্কুল, কলেজ জরাজীর্ণ এবং রাস্তাঘাট কাঁচা আছে। এবং ঝিকরগাছার পানিসারা, গদখালি, নির্বাসখোলা ফুলের রাজ্য। চৌগাছাতে প্রচুর গুড় উৎপন্ন হয় এবং ওই এলাকায় অনেক কৃষি এবং সবজি উৎপন্ন হয়। আমাদের ওখানে কোনো ভালো কোল্ড স্টোরেজ নেই। এই পচনশীল ফুল এবং শাকসবজি যাতে রক্ষণাবেক্ষণ করতে পারি এবং সহজে পরিবহন করা যায়, এজন্য মাননীয় রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি শীতাতপ নিয়ন্ত্রিত ক্যারেজ ভ্যান দিলে 6 ঘন্টায় ওই ফুল ঢাকাতে পৌঁছাবে। দেশের 70% ফুল আমাদের ওই এলাকায় উৎপন্ন হয় এবং কৃষিজাত পণ্য কোল্ড স্টোরেজের মাধ্যমে আমরা রক্ষা করতে পারবো। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং জটিল রোগ যেমন ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি রোগ চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য সুস্থ সবল কর্মঠ জনগোষ্ঠীর সমন্বয়ে 2041 সাল এবং তৎপরবর্তী সময়ে স্বাস্থ্যবান এবং দক্ষ মানব সম্পদ গড়ার জন্য সকল শ্রেণী পেশার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পার্শ্ববর্তী দেশ এবং অন্য উন্নত দেশের আদলে আমাদের দেশে আমাদের প্রাণপ্রিয় নেত্রী 17 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের একমাত্র ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে শেখ হাসিনা সার্বজনীন স্বাস্থ্য বীমা চালু করার জন্য জোর দাবি জানাচ্ছি। যেমন উন্নত বিশ্বে ওবামা কেয়ার, আমাদের ভারতে রাজীব গান্ধী স্কিম প্রকল্প, ন্যাশনাল গভর্নমেন্ট হেলথ সার্ভিস স্কিম নামে বিভিন্ন প্রকল্প চালু আছে। এটা সম্ভাব্যতা যাচাই করে এ ধরনের একটা স্কিম নেওয়ার জন্য আমি জোরালো আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, পরিশেষে আমি 2024-25 অর্থ বছরে বাজেটকে গণমুখী এবং বাংলাদেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের তথা আপমর জনগোষ্ঠীর জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও মূল্যস্ফীতি রোধে কল্যাণমুখী বাজেট হিসাবে অভিহিত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য।